আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা, বিবৃতি অন্তর্বর্তী সরকারের। এ মাটিতে শেখ হাসিনার বিচার হতেই হবে বললেন মির্জা ফখরুল। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে স্বৈরাচার তৈরি হবে না, মন্তব্য জামায়াত নেতা তাহেরের। জয় ও তারেক রহমানের বক্তব্যে কোনো পার্থক্য দেখছি না, মন্তব্য ফয়জুল করিমের। সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পায়নি সিআইডি। রোহিঙ্গা সংকট সমাধানে সুস্পষ্ট পথ দেখাবে জাতিসংঘ সম্মেলন, প্রত্যাশা প্রধান উপদেষ্টার। মেঘনা নদী থেকে সাংবাদিক বিভু রঞ্জন সরকারের লাশ উদ্ধার। জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়ায় মতামত দিল 23 রাজনৈতিক দল। এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের, ফিরলেন সোহাগ সাইফ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি কিছু গণমাধ্যম বৃহস্পতিবার আইন আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের একটি ভাষণ প্রচার করেছে, যেখানে তিনি মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। আমরা এ ধরনের অপরাধমূলক প্রচার কর্মে জড়িত গণমাধ্যমের কর্মকর্তাদের সতর্ক করে দিচ্ছি এবং দৃঢ়ভাবে জানাচ্ছি যে শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস উইং এক বিবৃতিতে এসব কথা জানান। বাংলাদেশের টেলিভিশন, সংবাদ এবং অনলাইন আউটলেটগুলিতে ফৌজদারি অপরাধে দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন। বিবৃতিতে আরও বলা হয়, তাছাড়া গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন স্বৈরশাসকের ঘৃণা ছড়ায় এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করে। আমাদের জাতির ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরির ঝুঁকি নিতে পারি না। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনা জুলাই গণ অভ্যুত্থানের সময় শত শত শান্তিপূর্ণ বিক্ষোভকারীর গণহত্যার নির্দেশ দেওয়ার মতো গুরুতর অভিযোগের পরে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করে এবং বর্তমানে তিনি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন রয়েছেন। বাংলাদেশের আইন অনুসারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং একই সন্ত্রাস বিরোধী আইন 2009 অনুসারে যে কোনো ব্যক্তি বা সংগঠন যারা তাদের নেতাদের কার্যকলাপ বা বক্তৃতা প্রচার, প্রকাশ বা সম্প্রচার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে। প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ন্যায় বিচার, জবাবদিহিতা এবং গণতান্ত্রিক অখণ্ডতার উপর ভিত্তি করে বাংলাদেশকে ভবিষ্যতের দিকে পরিচালিত করার জন্য কাজ করছে। বাংলাদেশের জনগণ প্রজন্মের পর প্রজন্ম প্রথমবারের মতো সত্যিকার অর্থে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। ওই বিবৃতিতে আরও বলা হয়, আমরা এমন একটি সময়ে সংবাদ মাধ্যমগুলিকে শেখ হাসিনার অডিও ও তার বক্তৃতাগুলি যা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি এবং সহিংসতা উস্কে দেওয়ার উদ্দেশ্যে তৈরি প্রচার করার ক্ষেত্রে সতর্ক এবং দায়িত্বশীলতা অবলম্বন করার আহ্বান জানাই। তার মন্তব্য, বক্তৃতা এবং তার যে কোনো উস্কানিমূলক বক্তব্য পুনঃপ্রচার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি তৈরি করে। এটি কেবল জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য কাজ করে। এক্ষেত্রে বিধিনিষেধ অমান্য করেই যে কোনো সংবাদ মাধ্যম বাংলাদেশের আইনের অধীনে আইনি জবাবদিহিতার আওতায় পড়বে। এদিকে গুম ও খুনের জন্য শেখ হাসিনার বিচার এ মাটিতে হতেই হবে এমন দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গুম ও খুনের জন্য শেখ হাসিনা সরাসরি দায়ী। এদেশের মাটিতে তার বিচার হতেই হবে, এমনকি সর্বোচ্চ শাস্তি হতে হবে। শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মায়ের ডাকের অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, গুম খুনের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে খুঁজে বের করে আনার চেষ্টা করবে বিএনপি। মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের বিচার করা হবে। আর এর সঙ্গে সরাসরি জড়িত স্বৈরাচার শেখ হাসিনা। দলের পক্ষ থেকে বলতে চাই, যতদিন পর্যন্ত আমরা তাদের শাস্তি দিতে না পারবো ততদিন আমরা ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে আছি। মির্জা ফখরুল বলেন, বিএনপির 1700 নেতাকর্মীকে গুম করে দেওয়া হয়েছে। আমরা বাংলাদেশের প্রতিটি পরিবারের পাশে দাঁড়িয়েছি, তবে স্পষ্টভাবে বলতে চাই, বর্তমান অন্তর্বর্তী সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। গুম খুনের বিচার, স্বজনদের কষ্টের কথা স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, সেই দিনগুলোর কথা মনে পড়ে। আন্দোলনে নামা অনেকেই গুম হয়ে গেল, এক পরিবারের 7 জন পর্যন্ত গুম হলো। স্বজন হারা ছোট বাচ্চাদের দেখতে কষ্ট হয়, কারণ তাদের এক সময় আরো ছোট অবস্থায় দেখেছিলাম। এদিকে জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি
ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, পিআর মাধ্যমে নির্বাচন হলে স্বৈরাচার তৈরি হবে না। তিনি বলেন, যারা গণতন্ত্র বিশ্বাস করে তাদের তো পিআরকে মেনে নেয়ার একটি নৈতিক জায়গা থেকে বাধ্যবাধকতা আছে। ইতোমধ্যে সুজনের মতো নিরপেক্ষ প্রতিষ্ঠান থেকে যে সার্ভে হয়েছে সেখানে ৭১% লোক পিআর চাচ্ছে। পিআর পদ্ধতিতে হলে নির্বাচন সুষ্ঠু হবে। শুক্রবার কুমিল্লা নগরীর ঢুলিপাড়া এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। ডক্টর তাহের বলেন, সংস্কার নিয়ে গড়িমসি হলে নির্বাচনের ব্যাপারে মানুষের মধ্যে সংশয় তৈরি হবে। সংস্কারের ভিত্তিতে এই নির্বাচন হতে হবে, যেন তেন নির্বাচন জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারবে না। আমরা চাই একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। তার আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। বিএনপির উদ্দেশ্যে ডক্টর তাহের বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে হা না ভোট করেছিলেন তখন কিন্তু পার্লামেন্ট ছিল না। আমরা শহীদ জিয়ার সেই দলকে অনুরোধ করব, তারা যেন শহীদ জিয়া যেভাবে ভোট করেছিলেন, প্রোক্লামেশন করেছিলেন, সেটা ফলো করে এবারের যে সমস্ত সংস্কার আমরা একমত হয়েছি সেটার ভিত্তিতে আগামী নির্বাচনে তারা পজিটিভ ভূমিকা নেবে। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বিগত ফ্যাসিস্ট আমলে জয় বলেছিলেন কোনো অবস্থাতেই যেন মৌলবাদী উত্থান না হয়। এখন একই কথা তারেক রহমানও বলছেন। জয়ের বক্তব্য ও তারেক রহমানের বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না। শুক্রবার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসব কথা বলেন তিনি। বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এতদিন যাদের ভোটে নির্বাচিত হয়েছেন সেগুলো দক্ষিণপন্থীদের ভোট ছিল। একসময় আপনারা মৌলবাদীদের পক্ষে বক্তব্য দিয়েছিলেন, এখন তার বিপক্ষে কথা বলছেন কেন? এতদিন মৌলবাদীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, কিন্তু তারা এখন তা বুঝতে শিখেছে। মৌলবাদীদের সঙ্গে এত বছর প্রতারণা করা হয়েছে, তাদের দাবি দেওয়া কেউ বাস্তবায়ন করে নেই। তিনি আরও বলেন, বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, এটাই আমাদের প্রত্যাশা। বিগত ৫৩ বছরে যারা ক্ষমতায় এসেছে তারা কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেনি। আপনারা দেখবেন ইতোমধ্যে যেই দলগুলো ক্ষমতায় গিয়েছিল তারা ক্ষমতায় যাওয়ার আগে, নির্বাচনের আগে যতগুলো ইস্তেহার দিয়েছে সেসব ইস্তেহারের সমস্ত দফাগুলো বাস্তবায়ন করতে পারেনি। তারাই আগামীতে ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করছে। মুফতি ফয়জুল করিম বলেন, দক্ষিণ পন্থার উত্থান হচ্ছে, আজকে মৌলবাদের উত্থান হচ্ছে। কালকে দেখলাম আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মন্দিরে গিয়ে বক্তব্য দিচ্ছেন, সেখানে ধর্মের ব্যাপারে ইসলামের ইঙ্গিত করে বর্তমান ইসলামী শাসনের ব্যাপারে তিনি ইঙ্গিত করেছেন। আমি বলবো ৯২% মুসলমানের দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হবে, এতে আশ্চর্যের কিছু নেই, বরং না হলে সেটাই আশ্চর্যের। এ সময় তিনি আসন্ন নির্বাচনে পিআর পদ্ধতির দাবি জানান। এদিকে মামলার ১৫ বছর পর সাক্ষ্য প্রমাণ না পেয়ে চলতি বছরের ২৮ এপ্রিল সালাউদ্দিন কাদের চৌধুরীকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে বিএনপির মরহুম নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পায়নি সিআইডি। ২০১০ সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে ধানমন্ডি থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলার ১৫ বছর পর সাক্ষ্য প্রমাণ না পেয়ে চলতি বছরের ২৮ এপ্রিল সালাউদ্দিন কাদের চৌধুরীকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে মামলার তদন্ত সংস্থা বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি। এসআই খালিদ সাইফুল্লাহ গত মাসে মামলার চূড়ান্ত প্রতিবেদন স্বাক্ষর করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। শুক্রবার ডিএমপির প্রসিকিউশন বিভাগের এডিসি প্রশাসন মঈনউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেছেন, আসন্ন জাতিসংঘ সম্মেলন দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানে একটি সুস্পষ্ট সমাধানের পথ তৈরি করবে। শুক্রবার প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৃহস্পতিবার টম এন্ড্রুজ অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে টম এন্ড্রুজ আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুটিকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নিউ ইয়র্কে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য সাম্প্রতিক সময়ে আর্থিক সহায়তা কমে যাওয়ায় স্বাস্থ্য ও শিক্ষাসহ মৌলিক সেবাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সময় মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম এন্ড্রুজকে পর্যাপ্ত তহবিল নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এন্ড্রুজ স্মরণ করিয়ে দেন যে প্রধান উপদেষ্টার উদ্যোগী জাতিসংঘ সদর দপ্তরে আগামী ৩০ সেপ্টেম্বর রোহিঙ্গা বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ ও দীর্ঘমেয়াদী সমাধানের আশাকে বাঁচিয়ে রাখার জন্য ডক্টর ইউনূসের
প্রতি বিশ্ব কৃতজ্ঞ বলে মন্তব্য করেন তিনি সংকট সমাধানে বিভিন্ন পক্ষের সাথে বাংলাদেশের সম্পৃক্ততার প্রশংসা করেন। তবে হতাশা প্রকাশ করে এই প্রতিবেদক বলেন, রাখাইনকে স্থিতিশীল করতে এবং শরণার্থীদের প্রত্যাবর্তনের উপযোগী পরিবেশ তৈরি করতে জাতিসংঘ মহাসচিবের উদ্যোগটি দূরভিসন্ধিমূলক প্রচারণার কারণে ব্যর্থ হয়েছে। তবুও অ্যান্ড্রুজ আশাবাদ ব্যক্ত করেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর অব্যাহত প্রচেষ্টা দ্রুত ও স্থায়ী সমাধান এনে দিতে পারে এবং এ লক্ষ্যে বাংলাদেশের নেতৃত্বের ভূমিকা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। রোহিঙ্গা ইস্যুতে আগামী 25 আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিতব্য অংশীজন সংলাপে অংশ নিতে বাংলাদেশ সফর করছেন অ্যান্ড্রুজ। ওই সংলাপের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনা নদী থেকে নিখোঁজের পরদিন জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখক বিভু রঞ্জন সরকারের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ তথ্য জানান ডিএমপির উপ পুলিশ কমিশনার ডিসি মাসুদ আলম। নারায়ণগঞ্জের কলাগাছি নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ পাঠান বলেন, কলাগাছিয়া এলাকায় মেঘনা নদী থেকে একজন বয়স্ক ব্যক্তির লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করে নৌ পুলিশ। রমনা থানা নিখোঁজ জিডির সঙ্গে যে ছবি পাঠিয়েছিল তার সঙ্গে মিলিয়ে দেখার পর বিষয়টি জানানো হয়েছে। পুলিশের রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, মেঘনা নদীতে একটা লাশ পাওয়া গেছে, আমরা মোটামুটি কনফার্ম হয়েছি। তার পরিবার গেলে শনাক্ত করে পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এর আগে বৃহস্পতিবার সকালে তিনি বাসা থেকে বের হন, এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি। এ বিষয়ে রাজধানীর রমনা থানায় সাধারণ ডায়েরি করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে কর্মস্থল বনশ্রীর আজকের পত্রিকা কার্যালয়ে যাওয়ার কথা বলে তিনি বাসা থেকে বের হন। যদিও পরে খোঁজ নিয়ে দেখা গেছে তিনি সেখানে যাননি। তিনি মোবাইল ফোনটিও বাসায় ফেলে যান। এদিকে জুলাই জাতীয় সনদ 2025-এর পূর্ণাঙ্গ খসড়ার ওপর মতামত দিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ 23টি রাজনৈতিক দল। আর সময় বাড়ানো হবে না বলে জানিয়েছে কমিশন। শুক্রবার খসড়ার ওপর মতামত প্রদানের শেষ দিন ছিল। এর আগে গত 16 আগস্ট রাজনৈতিক দলগুলোর কাছে সমন্বিত পূর্ণাঙ্গ খসড়া পাঠায় জাতীয় ঐকমত্য কমিশন। খসড়ার ভাষ্যে কোনো শব্দ, বাক্য গঠন বা এতদ সংশ্লিষ্ট বিষয়ে মতামত থাকলে গত বুধবারের মধ্যে জমা দিতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে বিএনপি সহ মাত্র 5টি দল মতামত জানায়। এ পরিস্থিতিতে আজ শুক্রবার বেলা 3টা পর্যন্ত সময় বাড়ায় কমিশন। বিএনপি, জামায়াত, এনসিপি ছাড়া মতামত জানানো অন্য দলগুলো হলো এলডিপি, খেলাফত মজলিস, আমার বাংলাদেশ পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক দল জেএসডি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, 12 দলীয় জোট, আম জনতার দল, গণফোরাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, মার্ক্সবাদী গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ লিবারেল পার্টি, জাকের পার্টি, ভাসানী শক্তি পার্টি এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। 7টি রাজনৈতিক দল এখনও এ বিষয়ে মতামত জমা দেয়নি। দলগুলো হলো নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, সিপিবি, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ এবং ইসলামী ঐক্যজোট। এদিকে এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজকে সামনে রেখে লিটন দাসকে অধিনায়ক করে 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দলে ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান, সাইফ হাসান ও নাসুম আহমেদ। জায়গা হয়নি নাইম শেখের। স্ট্যান্ড বাই হিসেবে আছেন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। প্রায় 3 বছর পর টি-20 দলে ফিরেছেন সোহান। 31 বছর বয়সী উইকেটরক্ষক এই ব্যাটার সবশেষ এই ফরম্যাটে খেলেছেন 2022 সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-20 বিশ্বকাপে। সাইফ হাসানও বলতে গেলে প্রায় 3.5 বছর পর জাতীয় দলে এসেছেন। এর আগে 2023 সালের অক্টোবরে হাংজুতে জাতীয় দলের ব্যানারে এশিয়ান গেমসে খেললেও সেটি আদতে ছিল এ দল। 9 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের আসর শুরু হবে। আর 30 আগস্ট থেকে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ দল। বাংলাদেশ দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন লিটন কুমার দাস, তানজিম হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন। অপেক্ষমান তালিকায় রয়েছেন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম এবং হাসান মাহমুদ। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।